ওকে, তাহলে আজকের টপিক হচ্ছে অ্যাকিউট মেডিসিন, তাই না? তাহলে এটা একটা মেডিসিনের ব্রাঞ্চ, তাই না? অ্যাকিউট মেডিসিন, what is acute medicine? Acute medicine is the part of general medicine that is concerned with the immediate and early management of medical patients who require urgent care. তাহলে এখনকার সিচুয়েশনে একটা অ্যাকিউট মেডিসিনের এক্সাম্পল বলতে পারবা কেউ? হ্যাঁ, কোন পেশেন্ট অ্যাকিউট মেডিসিনের ইয়ের মধ্যে পড়বে, কেউ বলতে পারবে এই সিচুয়েশনে? করোনা পেশেন্ট। করোনা পেশেন্ট, গুড। তাহলে যাদের ইমিডিয়েট অ্যান্ড আর্লি ম্যানেজমেন্টের দরকার আছে তারাই হচ্ছে অ্যাকিউট মেডিসিনের মধ্যে পড়বে, তাই না? এখন তাহলে কি কি নিয়ে আসতে পারে অ্যাকিউট মেডিসিনের একজন পেশেন্ট, তাদেরকে আমরা বলবো তারা কি কি প্রবলেম নিয়ে আমাদের কাছে আসবে। তাদের মধ্যে আসবে চেস্ট পেইন নিয়ে। চেস্ট পেইন নিয়ে আসলে চেস্ট পেইন নিয়ে আসতে পারে, তাই না? তাহলে ধরো তুমি এমার্জেন্সিতে আছো, তাহলে একটা পেশেন্ট যখন চেস্ট পেইন নিয়ে আসবে তাহলে তোমাকে মনে রাখতে হবে যে চেস্ট পেইন কি কি কারণে নিয়ে আসতে পারে। তোমাদের সিবিএস বা রেসপিরেটরি সিস্টেম পড়ানো হয়েছে? হ্যাঁ, পড়ানো হয়েছে না? তাহলে গুড। তাহলে তো চেস্ট পেইনের কিছু কজ বলতে পারবে? স্যার এমআই। এমআই, গুড। তাহলে তুমি যখন একটা ইমার্জেন্সিতে কাজ করছো, তাহলে একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসলো, তখন তাকে যদি সে একটু মিডল বা এলডারলি পেশেন্ট হয় তাহলে চিন্তা করতে হবে আচ্ছা তার চেস্ট পেইন এমআই হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, তাই না? এছাড়াও চেস্ট পেইন আরো কিছু কিছু অর্গানিক কজে হয়, যেমন এটা তো গেল হার্ট কজ। হার্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হতে পারে, এরকম হতে পারে। এছাড়া লাং কজে হতে পারে, তাই না? যেহেতু চেস্টের মধ্যে লাং আছে, লাং এর কজের মধ্যে হতে পারে কি যে কোনো প্লুরাইটিস বা নিউমোনিয়া বা লাং অ্যাবসেস বা নিউমোথোরাক্স, তাহলে এরকম লাং কজে হতে পারে। সেরকম অ্যাওর্টিক কজে হতে পারে, হ্যাঁ, অ্যাওর্টাইটিস সেরকম হতে পারে, অ্যাওর্টিক স্টেনোসিস সেগুলোতে হতে পারে। এছাড়া মেডিস্টিনাল, চেস্টের ওয়ালের মধ্যে, চেস্টের ক্যাভিটির মধ্যে মেডিস্টিনাম আছে, তাই না? মেডিস্টিনাল কজের মধ্যে হতে পারে, ঠিক আছে? তাহলে এরকম চেস্ট পেইন নিয়ে অনেক পেশেন্ট আসবে, তাদেরকে আমরা ইনিশিয়াল কিছু অ্যাসেসমেন্ট করব যে তার ইমার্জেন্সি কেমন। সে যেহেতু ইমার্জেন্সিতে আসছে তাহলে নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি আছে, তাহলে আমরা চেস্ট পেইনকে তখন অ্যাকিউট একটা মেডিসিনাল কন্ডিশন হিসাবে ধরে নিয়ে তাদেরকে, ধরো আমরা যেমন ভাবে ইভালুয়েট করি যে তাকে হিস্ট্রি নিব যে চেস্ট পেইনটা কোন দিকে আছে, কোথায় রেডিয়েট করছে, কতক্ষণ আছে, কোন দিকে যাচ্ছে, কিসের রিলিভ হচ্ছে, হিস্ট্রি নিয়ে তারপরে ইনভেস্টিগেশন করবো, তাই না? যদি আমার কাছে তোমার এমার্জেন্সিতে যেসব ইকুইপমেন্ট থাকা দরকার, যেমন একটা ইসিজি থাকা দরকার, তাহলে আমরা র্যাপিড একটা ইসিজি টেস্ট করবো, ইসিজি করে দেখবো যে এটা এমআই কিনা। আবার আমাদের কুইক একটা এক্স রে করার ইয়ে থাকতে হবে, তাহলে কুইক আমরা যদি এক্স রে করে ফেলতে পারি সেই ক্ষেত্রে একটা এক্স রে করে আমরা কুইক সিদ্ধান্ত নিব যে একটা নিউমোথোরাক্স হলো কিনা। সেরকম এই চেস্ট পেইনের মতো কেউ আবার অ্যাকিউট ব্রেথলেস নিয়ে আসতে পারে, খুব শ্বাসকষ্ট নিয়ে একজন আসবে, তাহলে তাকেও এমার্জেন্সিতে আমরা কুইক অ্যাসেসমেন্ট করব যে শ্বাসকষ্টটা কখন থেকে হচ্ছে, কখন হচ্ছে, আগে হয়েছে কিনা, কতক্ষণ ধরে আছে, কিভাবে রিলিফ হচ্ছে, বা আগে কোনো অ্যাজমা হিস্ট্রি আছে কিনা, এরকম। তাহলে অ্যাকিউট ব্রেথলেসনেস কিছু কারণ আমাদের মাথায় রাখতে হবে, যেমন ধরো ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, বা সিওপিডি অথবা হার্ট ফেলিওর, এগুলো খুব কমন যেসব, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা
অ্যাকিউট মেডিসিনটাকে ম্যানেজ করতে পারবে। সেরকম সিনকপ বা অল্টারেশন অফ মেন্টাল ফাংশন বা অল্টারেশন অফ কনসিয়াসনেস সেরকম নিয়ে আসতে পারে। সেরকম কি হতে পারে, যেমন অল্টারেশন বেশি হয়ে গেলে কমা টোজ হতে পারে, তাই না? সেক্ষেত্রে যে কোনো কমা নিয়ে আসতে পারে, যেমন একটা ইন্ট্রাসেরেব্রাল কোনো হ্যামোরেজ হতে পারে, সেই ক্ষেত্রে সিনকপ বা কমা নিয়ে আসতে পারে। ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিক কমা, তাহলে কমা নিয়ে আসতে পারে তারা। এছাড়া কিছু সিনকপ আছে যেমন ভার্টিব্রো ব্যাসিলার ইনসাফিসিয়েন্সি, সেরকম হতে পারে। বিনাইন পজিশনাল ভার্টাইগো, সেগুলোতে সিনকপ নিয়ে আসতে পারে। এইরকম ডেলিরিয়াম নিয়ে আসতে পারে। ডেলিরিয়াম মানে ইম্পেয়ারমেন্ট অফ কগনিটিভ ফাংশন। তাহলে একটা পেশেন্টের একটু ডিসওরিয়েন্টেড অবস্থায় আছে, ইম্পেয়ারমেন্ট অফ কগনিটিভ ফাংশন, ঠিকমতো অ্যান্সার দিচ্ছে না, মানে কথা বললে ঠিকমতো টাইম প্লেস ওরিয়েন্টেশন তার নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি? বিভিন্ন জিনিস চিন্তা করতে পারি, যেমন সে যদি কোনো অ্যাকিউট ইনফেকশন আছে, তার ধরো একটা নিউমোনিয়া হয়েছে, অ্যাকিউট ইনফেকশাস কন্ডিশনে তার ডেলিরিয়াম নিয়ে আসতে পারে। সেরকম ধরো এই সেরেব্রাল কোনো কজ আসতে পারে, যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস, সেক্ষেত্রে সে ডেলিরিয়াম নিয়ে আসতে পারে। এরকম হেডেক নিয়ে আসতে পারে। হেডেকের মধ্যে কিছু আছে, হেডেক আছে অ্যাকিউট হেডেক, সেটা যেমন ইমার্জেন্সি কিছু হেডেক আছে, যেমন মাইগ্রেন যদি কারো থাকে, সেটা তার প্রিভিয়াস হিস্ট্রি আছে, প্রায় মাইগ্রেনিয়াস অ্যাটাক হয়, সেটা আমরা বুঝে ফেলবো যে না, এটাতে কোনো খারাপ কিছু নাই। কিন্তু কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন আমাকে দেখতে হবে যে এইটা কোনো এমার্জেন্সি হেডেক কিনা। যেমন কারো ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ বা সাবআরাকনয়েড হ্যামোরেজ হলো, সেক্ষেত্রেও হেডেক হতে পারে। তাহলে এটা একটা ইমার্জেন্সি। তাহলে আমাকে কি করতে হবে? সাবআরাকনয়েড হ্যামোরেজ মাথায় রেখে সাবআরাকনয়েড হ্যামোরেজে আর কি কি সব প্রবলেম হয় সেগুলোকে মাথায় রাখতে হবে। যেমন তার নেক রিজিডিটি থাকতে পারে। তাহলে আমরা যদি হেডেক উইথ নেক রিজিডিটি পাই, সেই ক্ষেত্রে আমরা সাবআরাকনয়েড হ্যামোরেজ দেখে তাকে আর্লি সিটি স্ক্যান করে ফেলব, বা সিটি স্ক্যান করে তারপরে আমরা দেখবো যে হ্যাঁ, সিটি স্ক্যানে সাবআরাকনয়েড হ্যামোরেজ আছে, তাহলে র্যাপিড তাকে রিসাসিটেট করব বা ট্রিটমেন্ট শুরু করব। সেরকম অ্যাকিউট ইউনিল্যাটারাল লেগ সোয়েলিং, এরকমও নিয়ে আসতে পারে, এটাও একটা ইমার্জেন্সি। যেমন ধরো একটা অ্যাকিউট ইউনিল্যাটারাল সোয়েলিং এর মধ্যে একটা ইমার্জেন্সি কজ হলো কি, যে তার ডিভিডি হতে পারে। ডিভিডি মানে ডিপ ভেনাস থ্রম্বোসিস। তাহলে সেটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, আমাদেরকে কুইক হ্যান্ডেল করতে হবে। যেহেতু ভেনাস থ্রম্বোসিস হয়েছে, থ্রম্বোসিস অ্যান্টি থ্রম্বোটিক ড্রাগ দিয়ে দিতে হবে, তাহলে আমরা লিম্বটাকে বাঁচাতে পারবো। ঠিক আছে? তোমাকে শুনতে পাচ্ছ? শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, গুড। তাহলে এইরকম কিছু কিছু কন্ডিশন বা প্রবলেম নিয়ে আসতে পারে অ্যাকিউট মেডিসিন আন্ডার। তাহলে আমাদেরকে এগুলো কুইক ইভালুয়েট করতে হবে, কুইক ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা রাখতে হবে এবং ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাহলে আমরা ইভালুয়েট করবো কেমন করে? কুইক অ্যাসেসমেন্ট বা রিসাসিটেশন কিভাবে আমরা করব? সাপোজ একটা পেশেন্ট এরকম নিয়ে আসলো, যে কোনো এই যে আমরা প্রেজেন্টিভ প্রবলেমগুলো বললাম, মাল্টিপল প্রবলেম একসাথে আসতে পারে, সিঙ্গেল প্রবলেম একসাথে নিয়ে আসতে পারে। তাহলে প্রথমেই আমরা কি অ্যাসেস করব যে এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা। এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা, যদি ক্লিয়ার না থাকে তাহলে হেড টিল্ট বা চিন লিফট সেটা করব। যদি দেখি যে তার এয়ারওয়ে ক্লিয়ার নাই, হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে, স্ট্রাইডার হচ্ছে, তাহলে হেড টিল্ট করব, চিন লিফট করব, তাহলে এয়ারওয়েটা প্রপার পজিশনিং হবে। আর যদি ক্লিয়ার থাকেই তাহলে প্রেজেন্ট হিস্ট্রি নিব, আচ্ছা কখন থেকে তার এরকম শ্বাসকষ্ট হচ্ছে বা ইয়ে হচ্ছে। যদি এয়ারওয়ে কম্প্রোমাইজ থাকে তাহলে আমরা আবার অ্যাসেস করব। যদি
তার পজ গুলা ক্লিয়ার করা যায়, চিন লিফটে কম্প্রোমাইজ মানে ক্লিয়ার হয়ে যায়, না হলে মাথা রাখতে হবে আমাদের ইনটিউবেশন বা ভেন্টিলেশন বা অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। ঠিক আছে, ব্রিদিংটা কেমন আছে, ব্রিদিং কি ডিস্ট্রেস, তাহলে অক্সিজেন লাগবে। রেসপিরেটরি রেট কেমন আছে, অক্সিজেন যদি টেকনিক নাকি সেটা দেখতে হবে। অসকালটেট করে ফেলতে হবে, যে অসকালটেশনে হুইজ যদি থাকে তাহলে নেবুলাইজ স্যালবিউটামল দেব। SpO2 আর্টারিয়াল অক্সিজেন মাপতে হবে। আমরা এখন তোমরা দেখো যে করোনাকালীন সময় সবাই পালস অক্সিমেট্রি ব্যবহার করে, আমাদেরও ইমার্জেন্সিতে পালস অক্সিমেট্রি থাকতে হবে, তাহলে কুইক আমরা অক্সিজেন দিতে পারবো। এছাড়া যদি আমাদের সুবিধা থাকে আর্টারিয়াল ব্লাড গ্যাস করতে পারবো আমরা, তাহলে অক্সিজেনের কনসেন্ট্রেশন দেখতে পারবো, চেস্ট এক্সরে করে ফেলবো, তাহলে চেস্টের ব্রিদিং ডিফিকাল্টি থাকলে এইগুলো করবো। ডিফিকাল্ট থাকলে আমরা মাথায় রাখবো অক্সিজেশন ফেলিয়ার হচ্ছে কিনা, সেক্ষেত্রে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার সিপ্যাপ, যেটা এখন করোনাকালীন সময় দেওয়া হয়। তারপরে রেসপিরেটরি ফেলিয়ার আছে, আমাদেরকে নন ইনভেসিভ ভেন্টিলেশন এবং আলটিমেটলি ইনটিউবেশন এন্ড ইনভেসিভ ভেন্টিলেশন, এগুলো ফার্দার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। এরপরে যদি সার্কুলেশনটা দেখতে হবে, পালস রেট কেমন আছে, রিদম কেমন আছে, ভলিউম কেমন আছে, হ্যাঁ, ব্লাড প্রেশার কেমন আছে, ইসিজি মনিটরিং দেখতে হবে। পেরিফেরাল পারফিউশন, কোল ক্লামি স্কিন কিনা, তাহলে এগুলা যদি দেখি যে আমরা সার্কুলেশন এডুকুয়েট না, তাহলে আইভি অ্যাক্সেস করতে হবে, র্যাপিড আইভি চ্যানেল ওপেন করে দিতে হবে। সেক্ষেত্রে ফ্লুইড দিতে হবে, সেটা কেমন আছে, আমরা কলয়েড ফ্লুইড দেব না ক্রিস্টালয়েড ফ্লুইড দেব, সেটা দেখে সিদ্ধান্ত নিতে হবে। ইমিডিয়েট ব্লাড এন্ড 12 বিট ইসিজি করতে হবে। তো যদি শকে থাকে সার্কুলেশনে, আমরা যদি পালস ভলিউম, লো ভলিউম পালস, ট্যাকিকার্ডিয়া এগুলো পাই, তাহলে শক থাকলে লার্জ বোর আইভি অ্যাক্সেস, আইভি চ্যানেল দিয়ে ভলিউম রিসাসিটেশন করতে হবে। আর্টারিয়াল লাইন বা সেন্ট্রাল লাইন দিতে হবে এবং মনিটর করতে হবে। যদি সিম্পল আইভি ফ্লুইডে যদি কারেকশন না হয়, ভেজোঅ্যাক্টিভ ড্রাগ, ভেজোপ্রেসর ড্রাগ যেমন ডোপামিন, ডোবুটামিন এগুলো দিতে হতে পারে। এছাড়া কিছু ডিসএবিলিটি দেখবো, যদি অল্টারেশন অফ কনসাসনেস থাকে, তাহলে সেক্ষেত্রে গ্লাসগো কমা স্কোর করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চিন্তা রাখবো যে হাইপোগ্লাইসেমিয়া আছে, তাহলে সেক্ষেত্রে র্যাপিড ব্লাড সুগার দেখে নিব। যদি তার ডায়াবেটিক হিস্ট্রি থাকে, ওষুধ খাওয়ার ইতিহাস থাকে, তাহলে হাইপোগ্লাইসেমিয়া থাকলে হাইপোগ্লাইসেমিয়া কারেকশন করে ফেলবো। পিউপিলটা কেমন সেটা দেখবো। লিম্ব ফোকাল সাইন, লিম্ব কোনো উইকনেস আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে যদি ইউনিল্যাটারাল উইকনেস আছে, তাহলে আমরা সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা সিবিডি বা স্ট্রোক সেগুলো মাথায় রাখবো। সেই ক্ষেত্রে আমরা জিসিএসটা এবিসি দিয়ে দেখব। যদি ওরকম মনে হয় যে ফোকাল সাইন আছে, তাহলে সিটি স্ক্যান যদি লাগে সিটি স্ক্যান করে ফেলবো। এছাড়া আরো দেখবো কি সিভিয়ারিটি কেমন। হ্যাঁ, তাইলে ইনিশিয়াল ম্যানেজমেন্টের পাশাপাশি আমাদের আইসিইউ বা এইচডিইউ অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যান সেট করতে হবে। এছাড়া কিছু র্যাপিড ইনভেস্টিগেশন পাঠাতে হবে, যেমন ফুল ব্লাড কাউন্ট, আদার কোনো বায়োকেমিস্ট্রি রাখবে, যেদিকে সমস্যা মনে হবে সেই দিকে বায়োকেমিস্ট্রি করব। কোয়াগুলেশন প্রোফাইল করতে হতে পারে, কালচার করতে হতে পারে, আরো স্পেশালাইজড ইনভেস্টিগেশন করতে পারে। তো আমরা মেইনলি যেসব সাইন আমরা মাথায় রাখবো, যেমন যদি তার রেসপিরেটরি কোনো সাইন থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু জিনিসগুলো খেয়াল রাখবো, যে রেসপিরেটরি অ্যারেস্ট আছে কিনা, স্ট্রয়েডর আছে কিনা, ইন্টারকস্টাল রেসেপশন আছে কিনা, প্যারাডক্সিক্যাল ব্রিদিং হচ্ছে কিনা, সেক্ষেত্রে রেসপিরেটরি রেট কেমন আছে, 8 কম নাকি 35 বেশি, এরপরে ডিস্ট্রেস, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে কিনা সেগুলো দেখতে হবে। আর্টারিয়াল অক্সিজেন কেমন, 90 নিচে কিনা, কার্বন ডাইঅক্সাইড যদি দেখতে পারি যে আর্টারিয়াল ব্লাড গ্যাস করলে কার্বন ডাইঅক্সাইড দেখতে পাবো, সেটা আবার বেশি নাকি কম সেটাও দেখে। এটা হলো রেসপিরেটরি ইভালুয়েশন। কার্ডিওভাস্কুলার মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে কিনা, পালস রেট কেমন আছে, ব্লাড প্রেশার কেমন আছে, পেরিফেরাল
পারফিউশন কেমন আছে, এভিডেন্স অফ ইনএডিকুয়েট অক্সিজেনেশন হচ্ছে কিনা সেটা দেখব, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে কিনা এগুলো দেখব, পুর রেসপন্স টু ভলিউম দিলাম কিন্তু রেসপন্স হচ্ছে না সেগুলো দেখব। এছাড়া ইউরিন আউটপুট কেমন সেটাও দেখে নিতে হবে যে অলিগুরিয়া আছে কিনা। হ্যাঁ, অলিগুরিয়া মানে আমরা সাধারণত মিন করি কি 0.5 ml পার কেজি পার আওয়ারের নিচে যদি ইউরিন আউটপুট হয় তাহলে সেইটাকে আমরা বলি অলিগুরিয়া। তার মানে অলিগুরিয়া সাইন অফ রেনাল ফেলিওর, অ্যাকিউট রেনাল ইনজুরি। এছাড়া নিউরোলজিক্যাল ইভালুয়েশন করব, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে আছে কিনা সেক্ষেত্রে আমরা কি দেখবো, স্ট্রাইডার আছে কিনা, রংকাই বা হুইজ আছে কিনা সেগুলো দেখবো, গ্যাগ বা কফ রিফ্লেক্স আছে কিনা সেগুলো দেখবো, জিসিএস স্কোর করব, ইভালুয়েট করব। তাহলে এই 3 লাইনে রেসপিরেটরি, সিভিএস এবং নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট জরুরি। তারপরে আমরা এইগুলা কিছু কিছু একটা স্কোর আছে, সিউজ স্কোর, এটাতে যেমন রেসপিরেটরি রেট, অক্সিজেন, টেম্পারেচার, ব্লাড প্রেশার, হার্ট রেট, নিউরোলজিক্যাল রেসপন্স, এটা করে একটা স্কোর করা হয়। স্কোর করে দেখা হয় যে পেশেন্টের কতখানি ক্রিটিক্যাল। হ্যাঁ, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে হয়। এখন আমরা আসি একটু যে শক, আমরা সাধারণত শক নিয়ে অ্যাকিউট মেডিসিনে শক নিয়ে আসবো। তো শক যদি আমরা হাইপোভলিউমিক অথবা কার্ডিওজেনিক শক পাই তাহলে সেক্ষেত্রে কেমন থাকবে, র্যাপিড শ্যালো রেসপিরেশন থাকবে, কোল্ড ক্লামি স্কিন থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, হাইপোটেনশন, সিস্টোলিক বিপি লেস দ্যান 100 মিলিমিটার মার্কারি থাকবে, ড্রাউজিনেস থাকতে পারে, কনফিউশন বা ইরিটেবিলিটি থাকতে পারে, মাল্টিপল অর্গান ফেলিওর। তাহলে মনে রাখতে হবে যে হাইপোভলিউমিক বা কার্ডিওজেনিক শক, কোল্ড ক্লামি স্কিন, ট্যাকিকার্ডিয়া, সিস্টোলিক বিপি 100 এর নিচে, এই তিনটা মনে রাখতে হবে। হ্যাঁ, পালস বেশি, প্রেসার কম, কোল্ড ক্লামি স্কিন, এটা হাইপোভলিউমিয়া বা কার্ডিওজেনিক শকের থাকবে। এছাড়া সেপসিস বা অ্যানাফাইলাক্সিস, ভেজোডাইলেটেড শক, সেটাতেও কি থাকবে, ওয়ান পেরিফেরি ওয়ান থাকবে, ভেজোডাইলেশন আছে, ভলিউম কম নাই, ভলিউম ঠিকই আছে কিন্তু ভেজোডাইলেশন হয়ে শকে চলে গেছে। সেটা কি হতে পারে, সেপসিস, অ্যাকিউট কোনো ইনফেকশনে হতে পারে, যেমন এই যে করোনার যে ইনফেকশন সেখানেও এরকম শকে যেতে পারে। অ্যানাফাইলাক্সিস, যখনও অ্যালার্জিক কন্ডিশনে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যানাফাইলাক্টিক রিয়াকশন সেখানেও ওয়ার্ম পেরিফেরি ওয়ার্ম হবে, ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার কম, ড্রাউজি বা অর্গান ফেলিওর দুটাতেই থাকবে। তাহলে মেইন পার্থক্য হচ্ছে কোল্ড ক্লামি স্কিন, হাইপোভলিউমিয়া বা কার্ডিওজেনিক শক, ওয়ার্ম পেরিফেরি, সেপসিস বা অ্যানাফিলাক্সিস শক। তাহলে এই তিনটা মাথায় রাখতে হবে যে পেরিফেরিটা কেমন আছে, কোল্ড নাকি ওয়ার্ম, পালস রেট কেমন আছে, প্রেশার কেমন আছে। প্রেশার শক মানেই পালস বেশি প্রেশার কম, শক মানেই পালস বেশি প্রেশার কম। আর স্কিন হাত দিয়ে দেখতে হবে যে কোল্ড আছে হাইপোভলিউমিয়া, ওয়ার্ম আছে সেপসিস বা অ্যানাফিলাক্সিস। এরপরে আমরা তাহলে এই যে অ্যাকিউট যেসব কন্ডিশন সেই সব পেশেন্টকে কখন কখন আইসিইউতে দিব বা আইসিইউতে দিলে কখন তাদের ছুটি দিব বা আইসিইউর ম্যানেজমেন্ট কেমন হবে। আমরা সাধারণত হোপলেসলি ইল পেশেন্ট শুড নট বি অ্যাডমিটেড টু অ্যান আইসিইউ। তাহলে যাদের ক্ষেত্রে আমাদের কোনো হোপ নাই, ওল্ড ডেবিলিটেড পেশেন্ট, তাদের হোপ নাই, তাদেরকে আমরা আইসিইউতে দিব। আইসিইউতে দিয়ে আইসিইউ অকুপাই করে ফেলবো না। যাদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তাদেরকে আইসিইউতে দিয়ে আইসিইউ অকুপাই করবো। তাহলে কাদেরকে আমরা আইসিইউতে পাঠাবো, আইসিইউ
The intensive care unit is an expensive resource area and should be reserved for patients with reversible medical condition with a reasonable prospect of substantial recovery. তাহলে প্রথমেই মনে রাখতে হবে তাদেরকেই পাঠাবো যাদের কন্ডিশন রিভার্সিবল হবে, রিজনেবল প্রসপেক্ট অফ সাবস্টেন্সিয়াল রিকভারি। তাহলে এখনকার সিচুয়েশনে তোমরা চিন্তা করো যে যাদের করোনা আক্রান্ত হচ্ছে তাদেরকে, ধরো আমরা যাদের অক্সিজেন কমে যাচ্ছে তাদেরকে শুরুতে অক্সিজেন সাপ্লিমেন্ট দিচ্ছি। অক্সিজেন 2 লিটার, 4 লিটার, 5 লিটার, 50 লিটার হাই ফ্লো ন্যাচারাল ক্যানুলা দিয়ে 50, 60, 70 লিটার করে দিচ্ছি। তারপরও যদি না হয় তারপরে আমরা তাদেরকে আইসিইউতে দিব। আইসিইউতে বিভিন্ন ডিভাইস আছে, সেই ডিভাইসের মধ্যে দিয়ে তাদেরকে রান করাবো। তাইলে হবে কি, এই যে করোনাকালীন সময় তাদের 7 থেকে 14 দিন, এই টাইমটা ক্রিটিক্যাল। এই 14 দিন তাদেরকে যদি আমরা রিসাসিটেট করে ফেলতে পারি, সেটা হচ্ছে সাবস্টেন্সিয়াল রিকভারি করবে এবং এই মেডিকেল কন্ডিশনটা রিভার্সিবল। সুতরাং তাদের জন্য আমরা আইসিইউ অ্যাপ্রোপ্রিয়েট, তাদের জন্য আমরা আইসিইউ রেডি রাখি। Patients with the following condition are candidates for admission in general intensive care unit. তার মধ্যে কি হতে পারে? রেসপিরেটরি সিস্টেমে যাদের acute respiratory failure requiring ventilator support, তাহলে acute respiratory failure হয়েছে। তাহলে রেসপিরেটরি ফেলিওর কয় রকম আছে জানো নাকি তোমরা? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? 2 types. তাহলে টাইপ 1, টাইপ 2, তাই না? জি স্যার। টাইপ 1 এ কি রকম থাকবে? কিভাবে বুঝবো আমরা টাইপ 1 ফেলিওর? জানো নাকি? হাইপক্সিয়া তো সবসময় থাকবে। তারপর আর কি? তাহলে টাইপ 1 এ হাইপক্সিয়া, আর তাহলে আমরা মেইন দেখবো কি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে অক্সিজেন কম মানে হাইপক্সিয়া, দুটাতেই থাকবে, হাইপক্সিয়া থাকবে। আর কার্বন ডাই অক্সাইড টাইপ 1 এ নরমাল বা কম থাকতে পারে, টাইপ 2 তে বেশি থাকবে, হাইপার ক্যাপনিয়া। ঠিক আছে? তাহলে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওরে হাইপার ক্যাপনিয়া থাকে। তাহলে অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর রিকোয়ারিং ভেন্টিলেটর সাপোর্ট, তাদেরকে আমরা আইসিইউতে দিব। অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম হচ্ছে হেমোডাইনামিক ইনস্টেবিলিটি, তাহলে হেমোডাইনামিক ইনস্টেবিলিটি হলে তাদেরকে আইসিইউতে দিব। ম্যাসিভ হেমোপ্টাইসিস হচ্ছে যাদেরকে বাইরে আমরা রিসাসিটেট করতে পারছি না। আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, আমরা ম্যানুয়াল ওই যে হেড কিল, তারপরে এয়ারওয়ে ক্লিয়ার করে সাকশন দিয়ে, এগুলোতে অবস্ট্রাকশনটা ক্লিয়ার হচ্ছে না, তাইলে আমরা তখন আইসিইউতে দেব। কার্ডিওভাস্কুলার, যদি শক আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে শক আবার রিকভারি করতে পারছি না, তখন এটাতে আইসিইউ। লাইফ থ্রেটিং ডিসরিথমিয়া, অ্যারিথমিয়া হয় তখন ডিসেক্টিং অ্যাওর্টিক অ্যানেরিজম, তখন হাইপারটেনসিভ এমার্জেন্সি, যেখানে বাইরে মনিটর করে হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে। নিড ফর কন্টিনিউয়াস ইনভেসিভ মনিটরিং করতে হবে, যেমন আর্টেরিয়াল প্রেসার দেখতে হবে, যাদের সেন্ট্রাল ভেনাস প্রেসার দেখতে হবে, কার্ডিয়াক আউটপুট দেখতে হবে তাদের। নিউরোলজিক্যাল কি কন্ডিশন, যেমন যাদের সিভিয়ার হেড ট্রমা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসলো, তাদেরকে আইসিইউতে দিতে হবে। স্ট্যাটাস এপিলেপটিকাস, তাদেরকে আমরা এপিলেপসি তোমরা জানোই, কনভালশন বা খিঁচুনি হচ্ছে, তাদের আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে ফেলিওর হলাম, যে ধরো আমরা ডায়াজিপাম দিলাম, এপিলেপসি কনভালশন কন্ট্রোল হচ্ছে না, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে ফেনোবারবিটন, এগুলো দিলাম কন্ট্রোল হচ্ছে না। তারপরে ফাইনালি আমাদেরকে আইসিইউতে দিতে হতে পারে, ইন্টিউবেশন লাগতে পারে। মেনিনজাইটিস with altered mental status or respiratory compromise, তাহলে মেনিনজাইটিস হচ্ছে কিন্তু রেসপিরেটরি ফেলিওর হচ্ছে। অ্যাকিউট
অল্টারেশন অফ এয়ারওয়ে, এটা যদি হয়, নিউরোমাসকুলার কোনো ডিসফাংশন, নিউরোমাসকুলার ডিসফাংশন হয় কিসে, যেমন মায়াস্থেনিয়া গ্রাভিস, এখানে মাসকুলার ইনভলভমেন্ট হয়, যেমন ধরো রেসপিরেটরি মাসল ইনভলভমেন্ট হচ্ছে, তাহলে রেসপিরেটরি মাসল যদি উইক হয়ে যায় তাহলে তো রেসপিরেশন হবে না, তাহলে তখন কি হবে, কার্বন ডাইঅক্সাইড বের করতে পারবে না, সব জমে যাবে, তাহলে তখন টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার। গুলেনবারি সিনড্রোম, এখানেও সব মাসল প্যারালাইসিস হয়ে যাবে, তাহলে সেরকম লিম্বের মাসল প্যারালাইসিস হতে পারে, আবার রেসপিরেটরি মাসল প্যারালাইসিস। তাহলে রেসপিরেটরি মাসল যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কি হবে, রেসপিরেশন হবে না, এক্সপিরেশন এক্সপিরেশন হবে না, তাহলে কি হবে, তখন হাইপক্সিয়া হাইপারক্যাপনিয়া, তখন আমাদের লাগতে হবে। ব্রেন ডেড পেশেন্ট, যারা ব্রেন ডেড পেশেন্ট কিন্তু যাদেরকে আমরা অর্গান ডোনেশনের অবস্থায় আছি, তাদের অর্গানটা আমরা নিয়ে নিব, কিডনি কিডনি নিয়ে আমরা অন্যকে দিব, ততক্ষণ পর্যন্ত তাদেরকে আইসিইউতে রাখি। রেনাল কি হতে পারে, রিকোয়ার্ড অ্যাকিউট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি ইন অ্যান আনস্টেবল পেশেন্ট। একটা পেশেন্টের যে কোনো কারণে অ্যাকিউট রেনাল ইনজুরি হয়েছে, অ্যাকিউট রেনাল ফেইলিওর, তাকে তার হেমোডাইনামিক আনস্টেবিলিটি, শকে আছে, তাদেরকে আমরা আইসিইউতে রেখে ডায়ালাইসিসও দেব, আইসিইউতে রেসপিরেশন বা অন্যান্য অর্গান সাপোর্ট দেব, সেই সব দেব। অ্যাকিউট র‍্যাবডোমায়োলাইসিস, যেমন ধরো র‍্যাবডোমায়োলাইসিস হয় কখন, যেমন ধরো একজন পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা মাসল ইনজুরি হলো, তখন র‍্যাবডোমায়োলাইসিস এবং রেনাল ইনসাফিসিয়েন্সি হয়, সেই সব পেশেন্ট দিতে পারে। এন্ডোক্রাইনে কি হতে পারে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, কিটোঅ্যাসিডোসিসে যেমন শ্বাসকষ্ট হয়, হাইপক্সিয়া হয়, সেই ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগতে পারে। সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস কন্ডিশন, থাইরয়েড স্টর্ম অথবা মিক্সড সিনেমা কমা, হাইপারসমোলার কমা, অ্যাড্রিনাল ক্রাইসিস, ইলেক্ট্রোলাইট, সিভিয়ার ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, যেমন হাইপো বা হাইপারক্যালেমিয়া, মাসকুলার উইকনেস, সেরকম হতে পারে। হাইপারনেট্রিমিয়া উইথ সিজার অর অল্টার মেন্টাল স্ট্যাটাস, সিভিয়ার হাইপারক্যালসিমিয়া, ক্যালসিমিয়া অর হেমোডাইনামিক মনিটরিং এর জন্য লাগতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কি হতে পারে, লাইফ থ্রেটেনিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিয়ে জিআই ব্লিডিং, হেমাটোমেসিস কন্ট্রোল হচ্ছে না, সেই ক্ষেত্রে আইসিইউ সাপোর্ট লাগে। অ্যাকিউট হেপাটিক ফেইলিওর লিডিং টু কমা বা হেমোডাইনামিক আনস্টেবিলিটি আছে, সেই ক্ষেত্রে লাগতে পারে। সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেক্ষেত্রেও আইসিইউ সাপোর্ট লাগতে পারে। হেমাটোলজিক্যাল সিভিয়ার কোয়াগুলোপ্যাথি, সিভিয়ার অ্যানিমিয়া উইথ হেমোডাইনামিক কম্প্রোমাইজ, সিভিয়ার সিকল সেল ক্রাইসিস, হেমোডাইনামিক ম্যালিগন্যান্সি উইথ মাল্টি অর্গান ফেইলিওর। অবস্ট্রাকটিভ, যেমন মেডিকেল কন্ডিশন কমপ্লিকেটিং প্রেগন্যান্সি, সেই ক্ষেত্রে লাগতে পারে। সিভিয়ার প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বা এক্লাম্পসিয়া, এইটা কমন, যেরকম এক্লাম্পসিয়াতে লাগতে পারে। অবস্ট্রাকটিভ হেমোরেজ বা অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, সেখানে লাগতে পারে। এছাড়া মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট যদি হয়, সেই ক্ষেত্রে আমরা আইসিইউতে ভর্তির ইন্ডিকেশন। তাহলে আমাদের দুই ধরনের সুবিধা আছে, যেমন আইসিইউ আছে, এইচডিইউ আছে। তাহলে আমরা যদি কারো 1 or 2 অর্গান সাপোর্ট লাগে, সেই ক্ষেত্রে আমরা এইচডিইউতে ভর্তি করবো তাকে। আর যদি কারো 2 or 3 বা 2 or more অর্গান সাপোর্ট লাগে এবং এক্সটেন্সিভ মনিটরিং লাগে অথবা ভেন্টিলেটরি সাপোর্ট লাগে, তাদেরকে আমরা আইসিইউতে অ্যাডমিশন করব। তাহলে এইচডিইউতে 1 or 2 অর্গান সাপোর্ট লাগছে বা মনিটরিং করতে হবে, যা ওয়ার্ডে সম্ভব না, সেই রকম পেশেন্টকে আমরা এইচডিইউতে পাঠাবো। আর যাদের 2 or more অর্গান সাপোর্ট লাগবে, যেমন ধরো তার রেসপিরেটরি সাপোর্ট লাগতেছে, ভেন্টিলেটর লাগতেছে, ওইদিকে আবার কিডনি সাপোর্ট লাগতেছে, কিডনির জন্য ডায়ালাইসিস লাগতেছে, তাইলে তাদের 2 বা ততোধিক অর্গান সাপোর্ট লাগছে, তাদেরকে আমরা আইসিইউতে পাঠাবো।
তো সেক্ষেত্রে মাল্টি সিস্টেমে কি কি হবে, যেমন সিভিয়ার সেপসিস বা মাল্টি অর্গান ফেইলিওর আছে, তাদেরকে আমরা আইসিইউতে সাপোর্ট, বা পলিট্রমা বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাদেরকে আমরা দেখব। ডেঙ্গু শক সিনড্রোম, তারপরে ড্রাগ ওভারডোজ বা অ্যাকিউট ডিকম্পেনসেশন, বা এনভায়রনমেন্টাল ইনজুরি আছে, ড্রাউনিং, হাইপাথার্মিয়া, সিভিয়ার বার্ন, সেসব, বা এখন যে যাদের এই যে করোনা, সিভিয়ার কোভিড নিউমোনিয়া, তাদেরকে আমরা আইসিইউতে। সার্জিক্যাল কিছু ক্রাইটেরিয়া, যেমন হাই রিস্ক প্রি অপারেটিভ, পেরি অপারেটিভ পিরিয়ড, তাই না, অপারেশন করলো তার বিভিন্ন মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়ে গেছে। তারপরে ধরো কিছু কিছু সার্জারি, ভাস্কুলার সার্জারি, থোরাসিক সার্জারি, ক্র্যানিওফেসিয়াল সার্জারি, এয়ারওয়ে সার্জারি, মেজর অর্থোপেডিক এন্ড স্পাইন সার্জারি, এইগুলোর জন্য নিউরোসার্জিক্যাল বিভিন্ন প্রসিডিওর তাদের ক্ষেত্রে লাগতে পারে। তাহলে এতক্ষণ আমরা বললাম কাদের ক্ষেত্রে আইসিইউ লাগবে। আর পেশেন্ট হু আর জেনারেলি নট অ্যাপ্রোপ্রিয়েট ফর আইসিইউ অ্যাডমিশন, কাদের লাগবে না? ইররিভার্সিবল ব্রেন ড্যামেজ, যাদের ইররিভার্সিবল ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তাদেরকে আমরা তো রিকভারি করতে পারবো। তাদের আর রিভার্সিবল ব্রেন ড্যামেজ হবে না, সে তো এই ভেজিটেটিভ স্টেটে থাকবেই। তাদেরকে আমরা ভালো করে কোনো লাভ হবে, তাদের আইসিইউতে মাসের পর মাস রেখে আইসিইউ বেড অকুপাই করে লাভ হবে না, খরচ বাড়বে। এন্ড স্টেজ কার্ডিয়াক, রেসপিরেটরি, লিভার ডিজিজ উইথ নো অপশন ফর ট্রান্সপ্লান্ট, তাহলে যাদের মেইন অর্গানগুলো যেমন কার্ডিয়াক, রেসপিরেটরি এন্ড লিভার মেইন অর্গান ড্যামেজ হয়েছে, তার মানে সিভিয়ার হার্ট ফেইলিউর, সিভিয়ার সিওপিডি বা সিভিয়ার রেসপিরেটরি ফেইলিউর, আর লিভার ফেইলিউর, তাইলে তাদেরকে ট্রান্সপ্লান্টের অপশন নাই, তাদের আমরা আইসিইউতে সাপোর্ট দিয়ে মাসের পর মাস তাদেরকে লাভ হবে না। সুতরাং তাদেরকে আমরা একটা শব্দ আছে ডিএনআর, মানে ডু নট রিসাসিটেট, এই ইভেন্টে যাব। যেমন ধরো কাউকে আমরা যখন আইসিইউতে নিতে চাই, যে তার অর্গান সাপোর্টের জন্য আইসিইউতে যাবে, তখন আমরা এই যে পেশেন্ট বা তার অ্যাটেন্ডেন্স বা তার আত্মীয় স্বজন, তাদেরকে আমাদেরকে বুঝাইতে হবে যে আমরা এই পেশেন্টের এই অর্গান ফেইলিয়ার হচ্ছে, এই অর্গানের রিসাসিটেশন হচ্ছে, এদের জন্য আইসিইউ সাপোর্ট লাগবে, আপনারা কি রাজি আছেন? রাজি থাকলে তাদের কনসেন্ট নিতে হবে। যদি না রাজি থাকে যে না আমরা আইসিইউতে দিয়ে কোনো লাভ নাই, সেক্ষেত্রে আমরা রিসাসিটেট করতে চাই না, ডু নট রিসাসিটেট, তাহলে তারা এই যে ফর্ম, সেটা ডিএনআর ফর্ম, ডু নট রিসাসিটেট ফর্মে সিগনেচার করে দিতে, যে না আমরা আইসিইউতে তাকে ম্যানেজ করব না। তো সেরকম আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যাদের সিভিয়ার এন্ড স্টেজ কার্ডিয়াক, রেসপিরেটরি এন্ড লিভার ফেইলিউর আছে, কিন্তু কোনো ট্রান্সপ্লান্ট করার সুযোগ নাই বা ট্রান্সপ্লান্ট করে লাভ নাই, তাদেরকে আমরা আইসিইউতে অ্যাডমিশন করব। Metastatic cancer unresponsive to chemotherapy and or radiotherapy, brain dead, non-organ donor, তাদেরকে আমরা আইসিইউতে নেব না। Patients with non-traumatic coma leading to a persistent vegetative state, তাহলে persistent vegetative state মানে কি, যারা মেন্টাল ফাংশন কোন রেসপন্স করছে না, তাদেরকে পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট, তাদেরকে আমরা মাসের পর মাস আইসিইউতে রেখে কোনো লাভ হবে না। এখন আইসিইউতে যারা ভর্তি হয় তাদেরকে আমরা কখন ডিসচার্জ করব? The status of patient admitted to an ICU should be reviewed continuously, তার মানে প্রতিদিন আইসিইউ ফলো আপে থাকবে যে তাদের স্ট্যাটাসটা শুরুতে যেমন ছিল তার চেয়ে ইমপ্রুভ করছে কিনা। To identify patients who may no longer need ICU care, তাহলে কি কি সেটা হতে পারে? When a patient physiologic status has stabilized and the need for ICU monitoring and care is no longer necessary,
When a patient physiological status has deteriorated and or become irreversible and active intervention are no longer beneficial, withdrawal of therapy should be carried out in the intensive care unit. Patient should only be discharged to the ward if bed is required. তাহলে তখন জেনারেল বেড দিয়ে ফর এইসব ক্রাইটেরিয়াগুলো আমরা ডিসচার্জের সময় দেখবো আইসিইউ থেকে। স্টেবল হেমোডাইনামিক প্যারামিটার, তাহলে স্টেবল পালস, স্টেবল ব্লাড প্রেশার, স্টেবল অক্সিজেন, এগুলো দেখবো। রেসপিরেটরি স্ট্যাটাসটা, আর্টেরিয়াল ব্লাড গ্যাস যেটা করলাম আর সেটা ভালো হয়েছে কিনা, এয়ারওয়ে প্যাটেন্ট হয়েছে কিনা, অক্সিজেন রিকোয়ার নট মোর দ্যান 60%, তাহলে আমরা ডিসচার্জ করবো। ডিসচার্জ মানে আইসিইউ থেকে ডিসচার্জ করে ওয়ার্ডে পাঠাবো বা এইচডিইউতে পাঠাবো। ইন্ট্রাভেনাস আয়োনোট্রপিক বা ভেজোপ্রেসার সাপোর্ট বা ভেজোডাইলেটর নো লঙ্গার নেসেসারি, এখন আর লাগবে না। পেশেন্ট অন লো ডোজ আয়োনোট্রপিক সাপোর্ট may be discharged earlier if ICU bed is required. Cardiac dysrhythmia control হয়েছে, control of seizure হয়ে গেছে। Patient who require chronic mechanical ventilation, যেমন motor neuron disease, cervical spine injury with an acute critical problem reverse, যেটা acute state reverse হয়ে গেছে বা resolve হয়ে গেছে, তাহলে তাদেরকে আমরা SDU বা general bed এ পাঠাবো। Patient with tracheostomy who no longer require frequent suction, তাহলে সাকশন বা মনিটর করা লাগবে না, তাদেরকে আমরা ডিসচার্জ করব। তাহলে ডিসচার্জ করার সময় ট্রায়ালসের মধ্যে কি থাকবে, যে ডিউ টু দি লিমিটেড নাম্বার অফ আইসিইউ বেড ট্রায়ালস দেখতে হবে সারাক্ষণ। আমরা এই ট্রায়ালস মানে অ্যাসেসমেন্ট যে বোর্ড, সেইখানে এগুলো দেখবো যে কি ডায়াগনোসিস আছে, তার সিভিয়ারিটি কতখানি, এজ বা ফাংশনাল স্ট্যাটাস কেমন, এগুলো ইম্পর্টেন্ট। তার খুব বেশি এজ হইলে তাকে তো আমরা বেশি রিকভারি পাবো না। ফাংশনাল স্ট্যাটাস যদি ডিজেবল হয়ে যায় তাহলে তো আমরা রিকভারি পাবো না। কোমরবিড মাল্টিপল কোমরবিডিটি আছে, তাহলে তো আমরা রিকভারি পাবো না। ফিজিওলজিক্যাল রিজার্ভ যদি নাই থাকে তাহলে তো রিকভারি পাবো না। প্রগনোসিস যদি খারাপ হয়, অ্যাভেলেবিলিটি অফ সুইটেবল ট্রিটমেন্ট, রিসেন্ট কার্ডিওপালমোনারি অ্যারেস্ট, এগুলো ট্রায়ালসে আমরা ফলো আপ করব, তাহলে তাদেরকে আমরা ডিসচার্জ করব। এখন আইসিইউতে আমরা কি করে থাকি সাধারণত? আইসিইউতে থাকি, আইসিইউতে স্পন্টেনিয়াস রেসপিরেশন ভার্সেস মেকানিক্যাল ভেন্টিলেশন। তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন আর স্পন্টেনিয়াস রেসপিরেশনে কি তফাৎ? ন্যাচারাল ব্রিদিং এ নেগেটিভ রেসপিরেটরি ফোর্স, এয়ার পুলড ইনটু লাং, তাহলে ন্যাচারাল ব্রিদিং এয়ার লাংয়ে আসবে। মেকানিক্যাল ভেন্টিলেশন পজিটিভ রেসপিরেটরি প্রেসার দিতে হবে, এয়ার পুশ করে লাংয়ে পাঠাতে হবে। ন্যাচারাল ব্রিদিং এ এয়ার লাংয়ে এমনি পুল হয়ে যাবে, কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশনে এয়ার পুশ করে লাংয়ে পাঠাতে হবে। মেকানিক্যাল ভেন্টিলেশন কিরকম থাকে? নেগেটিভ প্রেসার মেকানিক্যাল ভেন্টিলেশন, পজিটিভ প্রেসার মেকানিক্যাল ভেন্টিলেশন। পজিটিভ প্রেসারের মধ্যে ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন, নন ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন। তাহলে আইসিইউতে আমরা কোনো পেশেন্টকে ভেন্টিলেশনে রাখতেও পারি, কোনো পেশেন্টকে অন্যান্য মেশিনের মধ্যে রাখতে পারি। তাহলে আমরা আইসিইউতে কি কি অবস্থায় রাখতে পারি, তার মধ্যে একটা ইনিশিয়েশন অফ মেকানিক্যাল ভেন্টিলেশন। তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন কাকে কাকে দিব? মেকানিক্যাল মানে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন, মানে একটা ভেন্টিলেটর মেশিন দিয়ে তাদেরকে আর্টিফিশিয়ালি ভেন্টিলেটরি সাপোর্ট দেওয়া হয়। সেটা হচ্ছে কি ইন্ডিকেশন ফর ভেন্টিলেটরি সাপোর্ট কাদের দিব? যাদের অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর হচ্ছে, প্রোফাইলেক্টিভ ভেন্টিলেটরি সাপোর্ট লাগে, হাইপার ভেন্টিলেশন থেরাপি। হাইপার ভেন্টিলেশন হচ্ছে সেটার জন্য দিব। ইনিশিয়েশন অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, তাহলে ইন্ডিকেশনটি অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর বা তার মধ্যে আছে কি হাইপক্সিক লাং ফেলিওর বা টাইপ 1 ফেলিওর। শুধু হাইপক্সিয়া আছে, শুধু হাইপক্সিয়া আছে, হাইপারক্যাপনিয়া নাই, শুধু হাইপক্সিয়া আছে। তাহলে যেমন ধরো
টাইপ 1 বা শুধু হাইপক্সিক ফেইলিওর বা সেখানে অক্সিজেন কম, অক্সিজেন সাধারণত থাকে কত 60 মিলিমিটার মার্কের উপরে থাকবে পার্শিয়াল প্রেসার অক্সিজেন, তাহলে সেইখানে 60 মিলিমিটার পার মার্কারের নিচে থাকবে, অথবা আরেকটা প্যারামিটার আছে যে কিলো প্যাসকেল, তাহলে 8 কিলো প্যাসকেল কেপিএ বলে 8, তার নিচে থাকলে হাইপক্সিয়া। আর কার্বন ডাইঅক্সাইড কেমন 45 বা 50, 45 এর উপরে থাকলে হাইপারক্যাপনিয়া, নিচে থাকে 45 এর মধ্যে থাকলে নরমাল, আরো কম থাকলে হাইপোক্যাপনিয়া। তাহলে হাইপক্সিক, অনলি হাইপক্সিক, নট হাইপারক্যাপনিক, সেটা কিভাবে হবে? সেটা সাধারণত চিন্তা রাখতে হবে যাদের অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাদের ভেন্টিলেশন হচ্ছে না, মিসম্যাচ, তাদের জন্য শুধু হাইপক্সিয়া। কিন্তু যাদের চিন্তা রাখতে হবে যে যাদের অবস্ট্রাকশন অফ এয়ারওয়ে, মানে এক্সপিরেশন ডিফিকাল্ট, বন্ধ হয়ে যাচ্ছে, যেসব ক্ষেত্রে এক্সপিরেশন হ্যাম্পার হচ্ছে, তাদের অবস্ট্রাকশন হচ্ছে, এয়ারওয়ে অবস্ট্রাকশন, তাদের ঢুকছেও না, আবার ঢুকলেও বের হচ্ছে না অক্সিজেন, তাদের ক্ষেত্রে টাইপ 2 রেসপিরেটরি হলে হবে। যেমন তাদের হাইপক্সিয়াও হবে, আবার যেহেতু অক্সিজেন নিল, কার্বন ডাইঅক্সাইড এখন বের করার কথা, কিন্তু এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, যার ফলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে না, সেই সব ক্ষেত্রে হাইপক্সিয়া, হাইপারক্যাপনিয়া বোথ হবে। তাহলে তারা হচ্ছে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। সেটা কিভাবে তাদের হবে? যেমন এয়ারওয়ে অবস্ট্রাকটিভ ডিজিজ হচ্ছে, যেমন এই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমায় অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা সেটা হচ্ছে টাইপ 1 ফেলিওর হবে। কারো কারো ক্ষেত্রে সিভিয়ার হয়ে গেলে তখন টাইপ 2 ফেলিওরও হতে পারে। আর একটা হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, তাহলে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজই আছে তাদের যখন সিভিয়ার হবে তাদেরও ওরকম কার্বন ডাইঅক্সাইড ডিটেনশন হবে, হাইপারক্যাপনিয়া তাদের ক্ষেত্রে, তাহলে টাইপ 2 ফেলিওর হবে। যেমন ধরো এই যে আমরা এই মাসকুলোস্কেলেটাল ফেলিওর যেসব বললাম আগে, যে গুলেনবারি সিনড্রোম, যেটা রেসপিরেটরি মাসল প্যারালাইসিস, তাদের রেসপিরেশন হচ্ছে না, এক্সপিরেশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে টাইপ 2 ফেলিওর হবে। তো এখন আসছি আমরা, তাহলে ইনিশিয়েশন মেকানিক্যাল ভেন্টিলেশন কখন, ইন্ডিকেশন হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ফেলিওর, হাইপক্সিয়া টাইপ 1 ফেলিওর, যেক্ষেত্রে ভেন্টিলেশন এবং পারফিউশন মিসম্যাচ বা ডিফিউশন ডিফেক্ট, রাইট টু লেফট শান্ট, alveolar hypoventilation, ডিজিজ, ইন্সপায়ার্ড অক্সিজেন ডিক্রিজ হয়ে যাচ্ছে, acute life threatening or vital organ threatening tissue hypoxia, সেই সব ক্ষেত্রে hypoxic lung failure, তাদের ক্ষেত্রে mechanical ventilation। acute respiratory failure type 2 বা hypercapnic respiratory failure, এখানে সাধারণত CNS disorder, যেখানে reduced drive to breath, ব্রেথের ড্রাইভ কমে গেছে, ডিপ্রেসেন্ট ড্রাগ, ব্রেন অ্যান্ড ব্রেন স্টেম লেশন, স্ট্রোক, ট্রমা, টিউমার বা হাইপোথাইরয়েডিজম, এগুলোতে রিডিউস ব্রিদিং ড্রাইভ, ইনক্রিজ ড্রাইভ টু ব্রেথ, ইনক্রিজ মেটাবলিক রেট, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন, মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যাংজাইটি অ্যাসোসিয়েটেড উইথ ডিসনিয়া, এটা তখন হবে। তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন আরো কিছু ইন্ডিকেশন কি, অ্যাকিউট হাইপারক্যাপনিক আর কি কি কারণে হবে, যেমন নিউরোমাসকুলার ডিসঅর্ডার, যেটা আমরা বললাম মায়াস্থেনিয়া গ্রাভিস, মাসল প্যারালাইসিস হয়ে যায়, গুলেনবারি, পোলিওমাইলাইটিস, এগুলোতে মাসল প্যারালাইসিস, সেগুলোতে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, যেমন ড্রাগস আছে, নার্ভ গ্যাস, কিউরেন, এগুলা। নিউরোমাসকুলার ট্রান্সমিশন ব্লক হচ্ছে, সেগুলা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তারপর মাসল ফাংশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ম্যালনিউট্রিশন, পালমোনারি ডিজিজ, ইনক্রিজ ওয়ার্ক অফ ব্রিদিং, যেখানে পালমোনারি প্লুরাল এফিউশন, হিমোথোরাক্স, নিউমোথোরাক্স, ফ্লেইল চেস্ট,
কাইপোস্কোলিওসিস বা ওবেসিটি, এয়ারওয়ে রেজিস্ট্যান্স যেমন মিউকোজাল ইডেমা, ব্রঙ্কোকনস্ট্রিকশন, ইন্টারস্টিশিয়াল পালমোনারি ফাইব্রোটিক ডিজিজ, এগুলো থাকে। লাং ইনভলভমেন্টের মধ্যে ফাইব্রোটিক লাং ডিজিজ বা ইন্টারস্টিশিয়াল পালমোনারি ফাইব্রোসিস, অ্যাসপিরেশন নিউমোনিয়া, এআরডিএস, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, কার্ডিওজেনিক পালমোনারি এম্বোলিজম, পালমোনারি ভাস্কুলার প্রবলেম যেমন পালমোনারি ভাস্কুলার ডিজিজ, হাইপার ইনফ্লেশন, এয়ার ট্রপিং, পালমোনারি পোস্ট-অপারেটিভ কমপ্রেশন। তাহলে ভেন্টিলেটরি সাপোর্ট কখন দিব? ভেন্টিলেশন আমরা অ্যাসেস করব কি, যে পালমোনারি ফাংশন কেমন আছে, রেসপিরেটরি রেট দেখতে পারি যে 35 এর বেশি, নরমাল কত 10 থেকে 20, তাহলে 35 এর বেশি রেসপিরেটরি ব্রেথ পার মিনিট যদি বেশি থাকে। টাইডাল ভলিউম less than 5 to 7 normal. Vital capacity less than 50, normal 65 to 75. Maximum inspiratory force less than -20. তারপরে প্যারামিটার আর্টেরিয়াল ব্লাড গ্যাস করব, আইসিইউতে দেওয়ার আগে, সাপোর্ট দেওয়ার আগে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস কোথা থেকে নেওয়া হয়? আর্টারি থেকে, মেইনলি না হয় ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারিতে পাংচার করে ব্লাড নেওয়া হয় এবং সাথে সাথে একটা ফ্রিজ মানে আইস প্যাক, একটা নিডল দিয়ে ফিমোরাল আর্টারি প্যালপেট করে ওখান থেকে আমরা ব্লাড নিলাম, নিডলের মাথা বন্ধ করে দিলাম বা বাঁকায় দিলাম যাতে ওর মধ্যে অক্সিজেন না ঢুকে পড়ে। বাঁকায় দিয়ে এখন আমরা একটা আইস প্যাকের মধ্যে ঢুকাই দেব এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আর্টেরিয়াল গ্লাস গ্যাট মেশিনের মধ্যে ব্লাডটাকে দিয়ে দিই। জান্নাতুল মামা এতক্ষণ পরে কেন? হ্যাঁ, তো তাহলে এইভাবে আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস মেজার করি। তাহলে আর্টেরিয়াল ব্লাড গ্যাসের মধ্যে কি কি দেখি আমরা? পিএইচ দেখি, পিএইচ 7.35 to 7.45, যদি কম বা বেশি হয় তখন PO2 less than 60, PaCO2 more than 50 মিলিমিটার, এগুলো যদি থাকে তাহলে ভেন্টিলেশনের ইন্ডিকেশন। তারপরে আর কি করব, যে মেকানিক্যাল ভেন্টিলেশন কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যে আনট্রিটেড নিউমোথোরাক্স, তাহলে আমরা দিব না। কেন? যে মেকানিক্যাল ভেন্টিলেশনে যে টিউব দেওয়া হয় সেটা যেহেতু পজিটিভ প্রেসার দেওয়া হয়, তাহলে নিউমোথোরাক্স আরো অ্যাগ্রাভেট করবে। পজিটিভ প্রেসারে এয়ার আরো এই যে ইন্ট্রাপ্লুরাল স্পেসে আরো চলে যাবে, তাহলে নিউমোথোরাক্সে কন্ট্রাইন্ডিকেশন। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন কি? মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়ার জন্য পেশেন্ট ইনফর্ম কনসেন্ট নাই, কনসেন্ট চায় না যে দিব, তাহলে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। মেডিকেল ফিটিলিটি, reduction or termination of patient's pain and suffering, তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন এই ভেন্টিলেশন মেশিনে দেওয়ার আগে আমাদের কি করতে হবে? এই যে দেওয়ার আগে আমাদের একটা ইনটিউবেশন প্রসিডিউর করতে হবে, ইনটিউবেট করতে হবে। এইটার নাম হচ্ছে ইনটিউবেশন। ইনটিউবেশন করতে হবে কেমন করে? তোমরা কি শুনতে পাচ্ছ? শোনা যায়? শোনা যায়, গুড। মানে ক্লিয়ার শোনা যায় নাকি কম? ক্লিয়ার শোনা যাচ্ছে। গুড। তাহলে ইনটিউবেট করতে হবে এই পেশেন্টকে। ধরো আমরা যাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে দিব বা ভেন্টিলেটর মেশিনে যদি দিব, তাদেরকে আমরা এই যে প্রপার পজিশন করব, এই রকম পজিশন। তার মানে কি হবে? তাহলে এয়ারওয়েটা ডাইরেক্ট হয়ে যাবে, তাই না? একটা সেম প্লেনে থাকবে। তাহলে এই পজিশন করব, এই পজিশন করব কেমন করে? চিন লিফট করে আর হেড টিল্ট করে। তাহলে এরকম করে এরকম থাকবে, ঠিক আছে? এরকম করবে। তারপরে কি করব? এই যে ল্যারিঙ্গোস্কোপ মেশিন দিয়ে এইভাবে আমরা পজিশন করব। তারপরে এইটা হচ্ছে এই টিউব, এয়ারওয়ে টিউব। এইটা তখন আমরা এয়ারওয়ের মধ্যে ইন্ট্রোডিউস করব। ল্যারিঙ্গোস্কোপ, এই মেশিনটা হচ্ছে ল্যারিঙ্গোস্কোপ।
লারিঙ্গোস্কোপ দিয়ে এর মাথায় আবার লাইট আছে, লাইট দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ এই ট্রাকিয়ার যে ট্রাকিয়া এবং মেইন ব্রঙ্কাস ল্যারিংস এগুলো সব ক্লিয়ার দেখাবে। তাহলে আমরা এই লাইন দিয়ে এই এন্ডোট্রাকিয়াল টিউবটা ইন্ট্রোডিউস করব। তাহলে এইরকম এন্ডোট্রাকিয়াল টিউব এরকম দিয়ে দিলাম, তারপরে এই যে অ্যাডিসিভ টেপ দুই পাশ থেকে এরকম ভাবে ফিক্স করে দেব। এটা টিউবটা এই ট্রাকিয়ার মধ্যে চলে গেছে, এই টিউবটাকে আবার ফিক্স করে দিতে হবে। এইখানে টিউবের সাথে একটা প্যারালাল একটা ইয়ে আছে, এইখানে একটা বেলুন ইনফ্লেট করতে হবে। এখানে এয়ার দিয়ে সিরিঞ্জের মধ্যে করে এই পাশ থেকে বাতাস দিয়ে দিব, যাতে করে টিউবটা ইনফ্লেট থাকে ট্রাকিয়ার মধ্যে। তাহলে টিউবটা যেন এখানে আমরা যদি টেপ দিয়ে আটকাইলাম তারপরেও বের হয়ে না আসে। বের হয়ে আসলে তো আবার দিতে হবে, বের হয়ে আসলে তো পজিশন হলো না ঠিক মতো, ট্রাকিয়ার মধ্যে দিয়ে দুই পাশে লাংসের মধ্যে ভেন্টিলেট হবে। তাহলে এই বেলুনটা ইনফ্লেট করতে হবে। সবখানে আমরা যেমন বেলুন ইনফ্লেট করে রাখি পজিশনের জন্য, যেমন ধরো ক্যাথেটার দিই, সেখানে ক্যাথেটারের মধ্যে একটা বেলুনের মধ্যে পানি দিই, এইখানে আমরা এয়ার দিই। এই ভেন্টিলেটর সার্কিট, এটার এই মাথায় এটা এন্ডোট্রাকিয়াল টিউব, এইটার মাথায় এখন এই সার্কিটটা লাগাবো, এই মাথাটা লাগাবো ওইটার মাথায়, এটা মাথায়। তারপরে এটা দুই ভাগ হয়ে যাবে ভেন্টিলেটর মেশিন। এখন ওটা হচ্ছে যাবে হচ্ছে ভেন্টিলেটর বা মেশিন বা মেকানিক্যাল ভেন্টিলেটরের মধ্যে। ওই ভেন্টিলেটরটা কি? A mechanical ventilator is a machine that generates a controlled flow of gas into a patient's airway. Oxygen and air are received from cylinders or wall outlet. The gas is pressure reduced and blended according to the prescribed inspired oxygen tension, যেটা বলে FiO2, accumulated in a receptacle within the machine and delivered to the patient using one of many available mode of ventilation. তাহলে ওই মেশিন এই যে চ্যানেল দিয়ে ভেন্টিলেটরে গেল, ভেন্টিলেটর থেকে আমরা অক্সিজেন টেনশনটাকে FiO2টাকে একটা পেশেন্টকে ফিক্স করে আবার পেশেন্টকে ডেলিভারি দিবে, সেটা হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেটর। এই ভেন্টিলেটরে বিভিন্ন মুড থাকে, মুড the way the machine ventilates the patient, সেটা হচ্ছে মুড। তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি স্যার। How much the patient will participate in his own ventilatory pattern. Each mood is different in determining how much work of breathing the patient has to do. তাহলে ভেন্টিলেটর মুডটা এই পেশেন্ট টু পেশেন্ট চেঞ্জ হবে, পেশেন্টের কন্ডিশনের উপরে চেঞ্জ হবে এরকম। তাহলে মুড কি কি আছে? সিএমভি অর সিভি, এএমভি বা এভি, আইএমভি, এসআইএমভি, এগুলা আবার আমরা আসি। তাহলে মুড হচ্ছে কি প্রেসার মুড, প্রেসার কন্ট্রোল ভেন্টিলেশন বা পিসিভি সংক্ষেপে, প্রেসার সাপোর্ট ভেন্টিলেশন, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার, সিপ্যাপ। সিপ্যাপ হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার। যেমন তোমরা কমনলি একটা যে সিপ্যাপটা মেশিনের নাম শুনো, যেমন সিপ্যাপ মেশিন আমরা বাইরে কমনলি ব্যবহার করি যাদের স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম আছে, যেমন যাদের ঘুমালে ঘুমের সময় টাং ফল ব্যাক হয় এবং তাদের টাং ফল ব্যাক হয়ে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, তার ফলে কি হয় ধড়পড় করে উঠে পড়ে, স্লিপ ব্রেক হয়, আবার উঠে বসে থেকে তখন টাংটা ফল ব্যাকটা আবার তাদের আগের জায়গায় ফিরে যায়, তখন এয়ারওয়েটা আবার ক্লিয়ার। এইরকম যাদের স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম আছে তাদের রাতের বেলায় যখন ঘুমায় বারে বারে স্লিপ
স্লিপে অ্যাপনিয়া হয়, ওই টানটা ফল ব্যাক হয়ে রেসপিরেটরি এয়ারওয়েটা বন্ধ করে দেয় এবং বারবার এসে উঠে বসে, স্লিপ ব্রেক হয়, এরকম হাইপক্সিয়া হয়। হাইপক্সিয়া হতে হতে তাদের হাইপারটেনসিভ হয়ে যায়, তারপরে হাইপক্সিয়া হলে ব্রেন ডিসফাংশন হয়, মাল্টিপল অর্গান ডিসফাংশন হয়, যার ফলে তাদেরকে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার বা এই সিপ্যাপ মেশিন দিয়ে তাদেরকে কি করা হয়, ঘুমের সময় ওই মেশিন দিয়ে একটা নল দিয়ে মুখে রাখা হয়, যেটা পজিটিভ এয়ারওয়ে প্রেশার দেয় সেটা। তাইলে আর টাংটা এয়ারওয়েটাকে বন্ধ করবে না, সবসময় একটা মাইল্ড পজিটিভ এয়ারওয়ে প্রেশার রাখবে। তো সারা রাত তারা সিপ্যাপ মেশিনের মধ্যে থাকে, তাদের আর অ্যাপনিয়া হবে না। এরকম একটা কমন সিপ্যাপ মেশিন, এটা বাইরে অনেকেই স্লিপ অ্যাপনিয়া রোগীরা ব্যবহার করে এবং কমার্শিয়ালিও খুব অ্যাভেলেবল মেশিন এটা। এরপর হচ্ছে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, পিপ। এটা আইসিইউতে পিপ শব্দটা বহুল শোনা যায়। নন ইনভেসিভ বাই লেভেল পজিটিভ এয়ারে প্রেশার ভেন্টিলেশন, বাইপ্যাপ, এটাও সিপ্যাপ মেশিনের মতো বাইপ্যাপ মেশিন পাওয়া যায়। তাহলে সিপ্যাপটা কি করে, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। আমরা মোটামুটি শেষের দিকেই, একটু অল্প সময় আছে আর। This is the mode and simply means that a preset pressure is present in the circuit and lung throughout both the inspiratory and expiratory phase of breath. CPAP serves to keep alveoli from collapsing. যাদেরকে আমরা মনে করবো alveoli collapse হয়ে যাবে, তাদেরকে একটা সবসময় পজিটিভ প্রেশার দিয়ে রাখে। The CPAP mode is very commonly used as a mode to evaluate the patient's readiness for extubation. তাহলে আমরা CPAP মোডে যখন এক্সটিউবেট করব, ভেন্টিলেটর থেকে উইথড্র করব, তখন CPAP মোডে দিব। মেকানিক্যাল ভেন্টিলেশন দিলে কিছু কিছু কমপ্লিকেশন হতে পারে, সেটা কি এয়ারওয়ে কমপ্লিকেশন, মেকানিক্যাল কমপ্লিকেশন, ফিজিওলজিক্যাল কমপ্লিকেশন, ইয়া আর্টিফিশিয়াল এয়ারওয়ে কমপ্লিকেশন। এয়ারওয়ে কমপ্লিকেশন কি হবে, অ্যাসপিরেশন হতে পারে, ডিক্রিজ clearance of secretion, nosocomial or ventilator acquired pneumonia হতে পারে। উইনিং রেডিনেস ক্রাইটেরিয়া, তার মানে যখন আমরা ভেন্টিলেটর থেকে উইথড্র করব, বের করব, তখন কি করব, কি কি ক্রাইটেরিয়া থাকলে উইথড্র করব? অ্যাওয়েক অ্যান্ড অ্যালার্ট, পেশেন্ট অ্যাওয়েক আছে, অ্যালার্ট আছে, হেমোডাইনামিক স্টেবল আছে, রিসার্সিটেড অ্যাডিকুয়েট আছে, নট ভেজোঅ্যাক্টিভ সাপোর্ট, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যাডিকুয়েট আছে, তাহলে আমরা এখন উইন করব। চেস্ট এক্সে ভালো আছে, ইলেকট্রোলাইট ঠিক আছে, হেমাটোক্রাইট ঠিক আছে, টেম্পারেচার ঠিক আছে, অ্যাংজাইটি এজিটেশন নাই, অ্যানালজেসিয়া সিডেশন এডিকুয়েট, নো নিউরোভাস্কুলার ব্লক ড্রাগ আছে, তাহলে উইন করব। এখন উইনের সময় কি কি মেথড, টিপি স্ট্র্যাপ, মানে ভেন্টিলেটর থেকে যখন আমরা উইথড্র করব সাথে সাথেই খুলে ফেলে দিব, তখন একটা ওর চেয়ে কম মেকানিক্যাল জিনিসের মধ্যে শিফট করব। টিপি স্ট্র্যাপ, লো ফ্যাসিলিটিস এ আনবো আমরা, যে টিপি স্ট্র্যাপ, সিপ্যাপ, এসএমভি, পিএসভি, এগুলোতে প্রেশার সাপোর্ট। তাহলে গ্রাজুয়াল উইথড্রল, এগুলো হচ্ছে গ্রাজুয়াল উইথড্রল করার জন্য এইসব মেকানিজম। তাহলে এইভাবে আমরা উইনিং করব। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যাকিউট মেডিসিন এন্ড ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট। তোমাদের এখন কোনো কোয়েরি বা কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার, আজকে আমাদের টপিকে তো এইচডিইউ ছিল স্যার, ওটা কি আর লাগবে না? আচ্ছা, না এইচডিইউ তে আমরা মেইন তো আমরা আইসিইউ তে ভেন্টিলেশন আছে, এইচডিইউ তে যেটা আছে আমি তো প্রথমে বললাম যে এইচডিইউ তে যখন আমরা 1 or 2 অর্গান সাপোর্ট দিব, যেমন তার ওয়ার্ডে ম্যানেজমেন্ট হচ্ছে না, তার কন্টিনিউয়াস একটা মনিটর লাগে, যে মনিটরে আমার পালস দেখবে, অক্সিজেন স্যাচুরেশন দেখবে, ব্লাড প্রেশার দেখবে, তারপরে একটা কন্টিনিউয়াস ইসিজি লিড টু দেখা যাবে যে তার অ্যারিথমিয়া আছে কিনা, ঠিক আছে, সেগুলা মনিটর করার মতো একটা মনিটর আছে এবং
একটা বা দুইটা অর্গান সাপোর্ট দেওয়ার দরকার আছে তাদেরকে আমরা এইচডিইউ তে রাখি। আর ইউজুয়ালি আমাদের প্রোটোকল হচ্ছে, ধরো একটা পেশেন্ট অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট ইমার্জেন্সি পেশেন্ট, তাদেরকে আমরা প্রথমে ভর্তি করলাম, তাহলে ওয়ার্ডে রাখলাম, ওয়ার্ডে ম্যানেজমেন্ট হচ্ছে না, এরপরে এইচডিইউ জেনারেল সাপোর্ট দিব, 1 or 2 অর্গান সাপোর্ট দিয়ে দেবো, তারপরে ওখানে যদি সম্ভব না হয় তারপরে আমরা আইসিইউতে পাঠাবো। আবার আইসিইউতে যখন আমরা ভেন্টিলেটর দিব, আইসিইউ সাপোর্ট দিব, আইসিইউ সাপোর্ট থেকে উইথড্র করব, তখন আবার স্টেপ ডাউন করব, তখন আমরা আবার এইচডিইউতে পাঠাবো। এইচডিইউতে যখন আবার স্টেবল আসে তখন আমরা জেনারেল ওয়ার্ডে পাঠাবো। তার মানে যে পেশেন্টের আমরা ক্লোজ মনিটরিং করব, যেটা আমরা ওয়ার্ডে ম্যানেজমেন্ট হবে না, ওয়ার্ডে আমার 100 রোগী আছে, সবার জন্য তো মনিটর করা সম্ভব নাই, সেই জন্য আমরা এইচডিইউতে কিছু বেড থাকবে যেখানে এই যে জেনারেল প্যারামিটার গুলা সবসময় কন্টিনিউয়াস মনিটর করা যাবে, এবং মনিটরিং গুলো থাকবে সেইটা আবার আমাদের কম্পিউটারাইজড একটা ইয়ের মধ্যে থাকবে, যাতে করে আমরা সেন্ট্রাল লাইনের মধ্যে আমরা দেখতে পারবো যে হ্যাঁ এই বেডের এই রোগী এরকম খারাপ হচ্ছে, তাহলে আমরা কন্টিনিউয়াস মনিটরিং এর আওতায় থাকলেও তাদেরকে আমরা এইচডিইউ তে রাখবো। এটা হচ্ছে এইচডিইউ। আমাদের এইচডিইউ তে এই মেকানিক্যাল ভেন্টিলেশন থাকবে, শুধু মনিটর থাকবে, একটা বা দুইটা অর্গান সাপোর্ট দেওয়ার মতো এরকম থাকবে, যেমন ধরো সেখানে ডায়ালিসিস করা সম্ভব, সেখানে ডায়ালিসিস মেশিন থাকবে এবং ইয়ে করবে। কিন্তু যখন 2 বা ততোধিক অর্গান সাপোর্ট দেওয়ার দরকার হবে তখন আমরা আইসিইউতে পাঠাবো, বা আইসিইউতে যাওয়ার আগে আমরা যেসব ক্রাইটেরিয়া আলাদা করলাম, যে এইসব পেশেন্টের এই আর্টেরিয়াল ব্লাড টেস্ট করলাম, তার রেসপিরেটরি ফেলিওর আছে, তার এই কন্ডিশন আছে, সেই সব বিবেচনা করে আইসিইউ বেড অ্যাভেলেবেল সাপেক্ষে এইচডিইউ থেকে আমরা আইসিইউতে শিফট করব। ঠিক আছে, এটা। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সবাই কি আনমিউট আছে কিনা? সবাই তো শুনতে পাচ্ছে না, আনমিউট আছে? সবাই শুনতে পাচ্ছে, মানে যারা আছে তারা শুনতে পাচ্ছে। তাদেরকে কি আনমিউট করে দেব? সবাইকে কি মিউট পার্টিসিপেন্ট একসাথে মিউট নাকি আনমিউটের অপশন দেখছি না? স্যার সবাই একসাথে আনমিউট করলে নয়েজ হতে পারে। তাহলে কেউ কথা বললে আমি দেখতে পাবো যে ও কথা বলতে চায়? তাকে দেখতে পাচ্ছি না, 2-3 জনকে পাচ্ছি। স্যার কেউ কথা বলতে মানে কোশ্চেন করতে চাইলে তো নিজে থেকে আনমিউট করে আপনাকে কোশ্চেন করতে পারে। তাহলে সে নিজের কাছে কন্ট্রোল আছে, তাই তো? হ্যাঁ, তাহলে কারো কোশ্চেন আছে কিনা বলো, বা একজন আনমিউট করে আমাকে বলো যে হ্যাঁ কোশ্চেন নাই বা আছে, তাহলে আমরা শেষ করে দেবো। হ্যাঁ আছে। আচ্ছা, এই আজকের সেশন থেকে অ্যাটলিস্ট তোমাদেরকে এই মেসেজ নিয়ে যেতে হবে যে এখন ধরো আমরা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, করোনা বা কোভিড নিউমোনিয়াতে আছি, তাই না? এখন সবাই, ইভেন মেডিকেল পার্সোনাল না, জেনারেল পাবলিকও বাসায় মনিটরিং এ আছে, তারা সবাই পালস অক্সিমেট্রি কিনে আসে, তারা সবাই অক্সিজেন নিয়ে আসে, তাহলে তারা কিভাবে বাসায় অ্যাসেস করবে, তাই না? আমরা ধরো যাদেরকে এই যে টেলিমেডিসিন ইয়ে দিচ্ছি, সুবিধা দিচ্ছি, তাদেরকে তারা সবসময়, বা তোমরাও তোমাদের বাসায় বা কারো প্রয়োজন হলে তখন পালস অক্সিমেট্রিতে কন্টিনিউয়াস মনিটর করছে, যারা করোনা এফেক্টেড তারা ডেটোরিয়েট করছে কিনা, তাদের হসপিটালে লাগবে কিনা, আইসিইউ লাগবে কিনা, কন্টিনিউয়াস একটা মনিটরিং এর মধ্যে আছে, তাই না? যেমন ধরো যাদের আমরা কোভিড নিউমোনিয়া পাচ্ছি তাদেরকে ইউজুয়ালি তারা সিমটম থেকে শুরু করে 7 to 14 ডেজের মধ্যে তারা খারাপ হচ্ছে মানে তাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, হাইপক্সিয়া হচ্ছে, তারপরে কাশি বেড়ে যাচ্ছে, অক্সিজেন ড্রাইভ বেড়ে যাচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে, তারা এই যে পালস অক্সিমেট্রিতে অক্সিজেন স্যাচুরেশন দেখতেছে,
95 এর উপরে নরমালি থাকে। যদি তারা কারো 95 এর নিচে চলে আসে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের প্রয়োজন আছে। তাহলে কেউ বাসায় অক্সিজেন দিতে পারে, অথবা বাসায় যদি ফ্যাসিলিটি না থাকে তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে, আমরা যে পেশেন্টের প্রিভিয়াস রেসপিরেটরি প্রবলেম নাই, তাদের যদি 95% এর নিচে স্যাচুরেশন আসে, তাদেরকে হসপিটালে অ্যাডমিশন করতে হবে। তারপরে হসপিটালে বসে আমরা অ্যাসেস করবো যে হ্যাঁ, এই পেশেন্টের অক্সিজেন দিচ্ছি। আইসিইউতে যাওয়ার আগে আমরা অ্যাসেস করবো যে অক্সিজেন দিচ্ছি 2 লিটার 4 লিটার, বা তাতেও স্যাচুরেশন মেনটেন করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এইচডিইউতে নিচ্ছি। এইচডিইউতে হচ্ছে আমাদের যাদের যে হাসপাতালে ফ্যাসিলিটি আছে, হাই ফ্লো নেজাল ক্যানুলা আছে, সেখানে 70-80 লিটার করেও দেওয়া যায় অক্সিজেন, সেইটাও দেওয়া হচ্ছে। তারপরেও তার স্যাচুরেশন মেনটেন হচ্ছে না, তখন আমরা এইচডিইউ থেকে আইসিইউতে ভেন্টিলেশনে যাইতে হচ্ছে। তাহলে এই মনিটরিং এখন আমরা তাহলে অক্সিজেন দেখে এইভাবে মনিটর করছি। আর আইসিইউতে যাওয়ার আগে আমরা তো আর্টারিয়াল ব্লাড টেস্ট করি, আর্টারির মধ্যে অ্যাকচুয়াল যে ব্লাডের অক্সিজেন কেমন আছে সেটা দেখতে পাচ্ছি। আর আমরা যে পালস অক্সিমেট্রি দেখছি, এখানে কিছু ফ্যালাসি আছে, সেটা তোমাদের জেনে রাখা দরকার, যেহেতু এই সুযোগে এসে গেছে। আমরা যখন আঙ্গুলে পালস অক্সিমেট্রিটা দিচ্ছি, তোমাকে পালস অক্সিমিটার দেখছো সবাই? আচ্ছা, মনে হয় দেখছো। তাইলে আমরা যখন দিই, কখনো কখনো রিডিং কম বেশি আসতে পারে। সেটা কেমন, যে ধরো যাদের এনিমিক আছে তাদের একটু কম রিডিং আসতে পারে, অক্সিজেন ব্লাডে কম শো করতে পারে। যাদের নেইল পলিশ দেওয়া আছে তাদের একটু কম হতে পারে, তার নেইলে ডিফেক্ট আছে তাদের কম হতে পারে, যাদের ক্লাবিং আছে তাদের কম বা বেশি হতে পারে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ধরো লাইং পজিশনে একটু কম থাকতে পারে, সিটিং পজিশনে এরিয়েশন ভালো হবে, সিটিং পজিশনে ভালো থাকতে পারে, এরকম। এগুলো একটু ফ্যালাসি আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, তাহলে আর কারো যদি কোশ্চেন না আসে তাহলে থ্যাংক ইউ, আমরা তাহলে শেষ করে দিই নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে তোমরা ভালো থেকো, বেস্ট অফ লাক।